হ্যালো ভিউয়ার্স, প্রত্যেককে জিকে লেসন্স ইউটিউব চ্যানেলে ওয়েলকাম। তো তোমরা জানো আমরা ইতিহাস হিস্ট্রি শুরু করেছি ক্লাস, এবং প্রত্যেকটা ক্লাস খুব সুন্দরভাবে তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি। তো ইন্ডাস সিভিলাইজেশন তোমরা জানো আমরা শুরু করেছি দুদিন হলো, তো আজকে তার থার্ড ক্লাস ইন্ডাস সিভিলাইজেশনের। তো এর আগের ক্লাসগুলোতে আমরা কি দেখেছি? আমরা দেখেছি আই ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনের সীমানা আমরা দেখেছি। আমরা দেখেছি আ আ খুব পপুলার যে সাইটগুলো রয়েছে, কি, কি সাইট পপুলার সাইট রয়েছে সেটা আমরা দেখেছি। কেমন? তারপর আমরা দেখেছি ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনের যে মানুষের আ ঘর বা আ ধরো টাউন প্ল্যানিং আমরা দেখেছি। তারপর আমরা দেখেছি আ তারপর আমরা পড়েছি কি? আমরা পড়েছি বিল্ডিং, কনস্ট্রাকশন। তারপর পড়েছি তাদের পলিটি পলিটিক্যাল ব্যবস্থাগুলো আমরা পড়েছি। তো এগুলো আমরা অলরেডি পড়ে ফেলেছি আগের ক্লাসগুলোতে। তো তোমরা যদি কেউ মিস করে থাকো আগের ক্লাসগুলো, তাহলে অবশ্যই তোমরা দেখে নাও। কেমন? তো আজকে আমরা কি কি পড়বো? আজকে আমরা পড়বো এই ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনের মানুষের তাদের তাদের চাষবাস, তারপরে তাদের ধরো সামাজিক ধর্মীয় জীবন, এগুলো আমরা পড়বো। তারপরে আমরা এটাও পড়বো যে এই যে সিন্ধু সভ্যতা যে ধ্বংস হয়ে গেছে তার কারণ কি হতে পারে। আজকে চেষ্টা করব তোমাদের এই সিন্ধু সভ্যতাটাকে, মানে যতগুলো টপিক বাকি আছে সেগুলো আমরা চেষ্টা করব শেষ করতে, আইভিসি ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনের। ঠিক আছে? চাষবাস, তারপরে তো আমরা পড়ব শিল্প, পশুপালন। তো আজকের ক্লাসে কিন্তু আমরা এইগুলো চেষ্টা করব পুরো কভার করতে। তাহলে কি হবে, আমাদের এই আইভিসি অর্থাৎ ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনের পুরো টপিক আমাদের শেষ হয়ে যাবে। কেমন? আমি কিন্তু চেষ্টা করছি মেইন যে ইম্পর্ট্যান্ট বিষয়গুলো রয়েছে, বা বলতে পারো যেগুলো পরীক্ষায় আসে, সেই পার্টিকুলার পয়েন্টগুলোকে ধরে ধরে তোমাদের কাছে নিয়ে এসেছি, যেগুলো তোমাদের অনেকটা হেল্প হবে পরীক্ষার হলে। সেইখান থেকে প্রশ্ন কিন্তু আসছে। কেমন? তো চলো শুরু করা যাক। তো দেখতে পাচ্ছ কৃষিকাজ, তারা যে কৃষিকাজ করতো, অর্থাৎ তারা চাষবাস যে করতো, কি কি চাষ করতো, তাদের সময় কি কি খাবারের জন্য তারা কি কি চাষের প্রচলন ছিল। তাদের বেলায় ছিল ধরো গম, গম ছিল, বার্লি চাষ করতো, গম, বার্লি, তারপরে মটর, তারপরে ধরো তিল, তারপরে কালো এবং ব্রাউন সর্ষে। তো এইগুলো তারা চাষ করতো। কেমন? তাদের সময় এগুলো চাষ কিন্তু দেখা যেত আর কি। গম, বার্লি, মটর, তিল, কালো এবং ব্রাউন সর্ষে। তারা তারা যে এই চাষবাসগুলো করতো, তাদের যে এই চাষবাস, দেখো আমাদের সময় কি, এখনকার সময় আমরা চাষবাসের জন্য আমাদের জমিতে জল প্রয়োজন। আমরা কি করি, এখানে স্যালো বসিয়ে আমাদের সেই মাধ্যম রয়েছে জলের জন্য। কিন্তু সেই সময় তো সেই ব্যবস্থা ছিল না। তারা কি করতো? তারা নদী থেকে খালের মাধ্যমে কি করতো, খালের মাধ্যমে জল তাদের জমিতে আনতো। খালের মাধ্যমে
খালের মাধ্যমে জল তারা তাদের জমিতে নিয়ে আসতো। ঠিক আছে? তো এই যে খাল, খালের যে নিদর্শন আমরা কোথায় পেয়েছি? এই খালের নিদর্শনটা পাওয়া গেছে সর্তুগাই। প্রশ্ন কিন্তু আসতে পারে কোথায় খালের নিদর্শন পাওয়া গেছে, আমরা কি লিখবো? সর্তুগাইতে। কেমন? এবং এছাড়াও আরো কিছু ব্যবস্থা ছিল তাদের, এই সেচ ব্যবস্থার জন্য তারা আরো কিছু ব্যবহার, তার যেমন ছিল কুয়ো ছিল তাদের। কেমন? তারপরে বাঁধের, একটা বাঁধের নিদর্শন পাওয়া গেছে। বাঁধ নির্মাণ করেছিল। এই বাঁধটা পাওয়া গেছে কোথায়? বাঁধ পাওয়া গেছে কোথায়? সেটা হচ্ছে ধোলাবিরাতে, গুজরাটের। কেমন? এই যে বাঁধ যে পাওয়া গেছে সেটা কোথায়? ধোলাবিরাতে। এছাড়াও তারা এই যে বৃষ্টির জল ধরে রাখার জন্য তারা জলাশয় নির্মাণ করেছিল। জলাশয়ে তারা জল ধরে রাখতো। তো এই ছিল তাদের, সেচ ব্যবস্থার বিভিন্ন মাধ্যম, যার মাধ্যমে তারা তাদের যে কৃষিকাজ এইসব জিনিসগুলো তারা কিন্তু তারা সমাধান করতো। কেমন? তো সেচ ব্যবস্থা আমরা দেখে নিলাম। এই যে তারা যে সেচ ব্যবস্থাগুলো করতো সেগুলো কিন্তু আহ, এর যে নিদর্শন তারা আমরা কিন্তু দেখে নিলাম। তাদের যে সবজি, তাদের যে ধরো এই কৃষিকাজ যেগুলো করতো, ধরো এই যে তাদের চাষ করা জমি চাষ করার জন্য তারা কি ব্যবহার করতো? তারা ব্যবহার করতো, তারা যে যন্ত্রটা ব্যবহার করতো জমি চাষ করার জন্য, তারা হচ্ছে কাঠের কাঠের হাল, কাঠের তৈরি হাল তারা ব্যবহার করতো। অর্থাৎ এটাকে কি বলে? উডেন প্লাও। এই যে উডেন প্লাও, এটা কোথায় পাওয়া গেছে? এইটা উডেন যে প্লাও এটা পাওয়া গেছে বনওয়ালিতে। বনওয়ালি। বনওয়ালিতে। বনওয়ালি কোথায়? হরিয়ানা। কেমন? হরিয়ানার বনওয়ালিতে এই উডেন প্লাওয়ের নিদর্শন পাওয়া গেছে। এর মাধ্যমে আমরা জানতে পারি কি, যে তারা যে জমি চাষ করতো, যে হালটা তারা ব্যবহার করতো সেটা ছিল কৃষি কাঠের। কেমন? তারপর তারা ফসল কাটার জন্য ব্যবহার করতো, ফসল কাটতে ব্যবহার করতো কি? তারা ফসল কাটার জন্য ব্যবহার করতো পাথরের তৈরি ব্লেড। পাথরের তৈরি, মানে পাথরের ব্লেড যুক্ত কাঠের হাতলের অস্ত্র। অর্থাৎ তারা যে মানে ফসল কাটার জন্য যেটা ব্যবহার করতো সেটা ছিল, তার যে ব্লেডটা তারা ব্যবহার করতো, ব্লেডের আকার সেটা ছিল পাথরের তৈরি। এবং সেই যে পাথরের তৈরি যেটা, যার মধ্যে তারা এটাকে ব্যবহার করতো সেটা ছিল কাঠের হাতল। কেমন? তাহলে ফসল কাটতে কি ব্যবহার করে আমরা বুঝতে পারলাম। এবং তারা জমি চাষ করার জন্য কি ব্যবহার করতো সেটা কিন্তু আমরা জেনে গেলাম। তো আশা করব তোমাদের এখান থেকে কোনো রকমভাবে আর কোনো সমস্যা হবে না, যে তাদের এই বিষয়টা কোথা থেকে, কিসের মাধ্যমে তারা এগুলো করতো। চলো দেখা যাক পশুপালন। তারা পশুপালন বিভিন্ন কারণে করতো। তো পশুপালন করার, যেটাকে বলে এনিম্যাল হাজবেন্ড্রি,
অ্যানিম্যাল হাজবেন্ড্রি। তারা যে পশুপালন করতো তার বিভিন্ন কারণ ছিল। যেমন প্রথম কারণ যদি আমরা লিখি, প্রথম কারণ ধরো এর কৃষিকাজের, প্রথম কাজ হচ্ছে কৃষিকাজের জন্য। যে 2 নম্বর কারণ লিখি, তারা বিভিন্ন পরিবহনের মাধ্যমের জন্য, পরিবহনের মাধ্যম হিসাবে ব্যবহার করতো। মানে কৃষিকাজের জন্য ধরো জমি চাষ করবে, সেই জায়গাতে কি লাঙলের যে হাল সেটা তাদের যে, যেমন ধরো সার, যেমন সার রয়েছে, সে তার মধ্যে বাঁধিয়ে দিল এবং তার মাধ্যমে জমিটা চাষ করলো। তো এইটা ছিল কৃষিকাজের জন্য ব্যবহার করা। পরিবহনের মাধ্যমের জন্য তারা, যেমন ঘোড়ার গাড়ি, এইসব গাড়ি পরিবহনের জন্য ব্যবহার করা হতো। কেমন? 3 নম্বর, ব্যবসা বাণিজ্যের জন্য। এবং 4 নম্বর কারণ কি, তাদের ফুড, তাদের খাবার হিসাবে, খাবার কারণের জন্য কিন্তু এই পশুপালন করতো। তো তারা কি করতো, তারা যেসব প্রাণীগুলো বা তারা যেসব পশু পালন করতো তার নামগুলো আমরা একবার দেখে নিই কী কী ছিল। প্রথম ছিল ধরো অক্স, তারপরে ধরো, মানে ধরো ষাঁড়, তারপরে ধরো গরু, ছাগল, মহিষ, মাছ, ঘোড়া। তো এইগুলো তারা কি করতো, পশুপালন করতো। ও আরেকটা জিনিস তোমাদেরকে বলা হয়নি, এই যে তারা কিন্তু তুলার চাষ করতো। কৃষিকাজের মধ্যে কিন্তু এটা মনে থাকবে, কটন। তারা কিন্তু তুলা চাষ করতো, কেমন, ফসল হিসাবে। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, পরীক্ষা কিন্তু ধরে এখান থেকে আসে। সিন্ধু সভ্যতার লোকেরা বা সিন্ধু সভ্যতার যারা ছিল তারা কি তুলার ব্যবহার জানতো? তাহলে ইয়েসে তোমরা টিক মার দেবে। তো আমরা দেখে নিলাম যে কি কি প্রাণী তারা বা কি কি পশু তারা পালন করতো। তো ব্যবসা বাণিজ্য যে ধারা ছিল, প্রথমত দুটো ভাগে ভাগ করা যেতে পারে। একটা হচ্ছে ধরো ইন্টারনাল ট্রেড, মানে তাদের যে, মানে তাদের ভেতরের মধ্যেই, তাদের জায়গার মধ্যে যে ব্যবসাগুলো করতো সেটা আর আরেকটা ছিল কি, এক্সটার্নাল। এবং আরেকটা ছিল এক্সটার্নাল ট্রেড, অর্থাৎ বহির বাণিজ্য যাকে বলে, বহির্বাণিজ্য, আন্তঃবাণিজ্য। আমরা বলতে বাংলায় বলতে পারি বহির্বাণিজ্য। কেমন? এটাকে আমরা বলতে পারি আন্তঃবাণিজ্য। তো আমরা যদি এক্সটার্নাল যে পার্টটা রয়েছে, এক্সটার্নাল যে এক্সটার্নাল ট্রেডটাকে তারা কি করতো, এক্সপোর্ট, একটা ছিল তারা এক্সপোর্ট করতো, অর্থাৎ তারা রপ্তানি করতো। রপ্তানি করা মানে তাদের কাছে যে প্রোডাক্টটা ছিল, সেই প্রোডাক্টটা তারা কী করতো, তাদের কাছে তারা কিন্তু অন্য জায়গায় তারা সেটাকে এক্সপোর্ট করতো, তো সেটাকে তারা বিক্রি করতো। তার মধ্যে কী কী ছিল, প্রথমত ছিল ধরো কটন, প্রথমত ছিল কটন। 2 নম্বর ছিল ওই হাতির দাঁতের তৈরি বিভিন্ন অলংকার, এটাকে বলে হাতের, হাতির, এটাকে যদি ভালো করে বলতো তাহলে হচ্ছে আইভরি প্রোডাক্ট, প্রোডাক্টস। কেমন? আইভরি প্রোডাক্ট, তারপরে ছিল কটন,
এছাড়াও তারা রপ্তানি হিসাবে আর কি করতো, তাদের সবজি, তারা কি করতো, এই সবজি তারা এক্সপোর্ট করতো। কেমন? সবজি তারা এক্সপোর্ট করতো এবং তারা ইম্পোর্ট করতো কি, তারা ইম্পোর্ট করতো তেল, মধু এবং স্পেশাল স্পেশাল ড্রিঙ্ক। এই যে তারা স্পেশাল ড্রিঙ্ক, তেল, মধু, এগুলো তাদের যে ব্যবসাগুলো ছিল, তাদের কোথা, কাদের কাদের সাথে ছিল, এই যে এই ব্যবসাটা তাদের ছিল মেসোপটেমিয়ার সাথে। তাদের যে বহির্বাণিজ্য, তারা যে জিনিসপত্র কেনা বেচা, আদান প্রদান যেটা করতো, রপ্তানি এবং আমদানি, এটা ছিল মেসোপটেমিয়ার মানুষের সাথে। মেসোপটেমিয়া। যদি প্রশ্ন আসে তোমাদের কাছে যে কাদের সাথে তাদের ব্যবসা বাণিজ্য ছিল, তাহলে মানে এক্সটার্নাল, মানে এক্সপোর্ট যেটা করতো, কাদের সাথে ছিল, সেটা হচ্ছে মেসোপটেমিয়ার সাথে। কেমন? এইটা কি করে বোঝা গেল? এই যে তাদের যে ধরো এই যে সিন্ধু সভ্যতার যে শিল মোহর, যেটা আমরা জানি শিল মোহর, শিল, এই শিল কিন্তু পাওয়া গেছিল এই মেসোপটেমিয়াতে। মেসোপটেমিয়াতে এই সিন্ধু সভ্যতার তৈরি করা যে শিল, যেটা তৈরি হতো কোথায়, শিলটা তৈরি হতো কোথায়, চানুদারোতে। প্রশ্ন আসতে পারে কোথায় তৈরি হতো, চানহুদারোতে। কেমন? তো এই চান্নুদারোতে তৈরি হওয়া শিল, সেটা কোথায় পাওয়া গেছিল, মেসোপটেমিয়াতে। কেমন? এই কারণে এইটা একটা অনুমান করা যায় যে তাদের সাথে, মানে সিন্ধু সভ্যতার লোকের সাথে, যাদের যে এক্সটার্নাল বা বহির বাণিজ্য চলতো, সেটা মেসোপটেমিয়ার সাথে। কারণ শিলটাকে তারা ব্যবহার করতো ব্যবসা বাণিজ্য, ট্রেডের জন্য তারা ব্যবহার করতো। তো এই কারণে স্পষ্ট হয়ে যায় যে তারা এই মেসোপটেমিয়ার সাথে তাদের ব্যবসা বাণিজ্যের একটা সম্পর্ক ছিল। তো বুঝতে পারলে এখান থেকে ইম্পর্টেন্ট ফ্যাক্ট কী কী পড়তে হবে তোমাদের। তো এখানে তোমাদের আশা করি তোমাদের ক্লিয়ার হয়ে গেল। তো এবার আমরা দেখবো যে শিল্প, শিল্প তাদের কী কী ছিল। তো শিল্প, মেইন যে তাদের ইন্ডাস্ট্রিয়াল এরিয়া ছিল, ইন্ডাস্ট্রিয়াল এরিয়া কোনটা তাদের ছিল, চানহু, চানহুদারো ছিল তাদের ইন্ডাস্ট্রিয়াল এরিয়া। তো তোমাদের যদি প্রশ্ন আসে যে সিন্ধু সভ্যতার ইন্ডাস্ট্রিয়াল এরিয়া কোনটা ছিল, তাহলে তোমরা বলবে চানহুদারো। তো এইখানে কি কি তৈরি হতো, এইখানে তৈরি হতো চুড়ি জাতীয় জিনিস, চুড়ি, তারপরে তৈরি হতো ধরো শিল, তারপরে পুঁতি, এগুলো তৈরি হতো। আরেকটা কথা ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে এই যে সিন্ধু সভ্যতার যে ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনের যে মানুষরা, তারা কিন্তু আহ, তারা কিন্তু ব্রোঞ্জের ব্যবহার জানতো। ব্রোঞ্জ, BRONG, ব্রোঞ্জের ব্যবহার কিন্তু তারা জানতো। ব্রোঞ্জের ব্যবহার তারা জানতো। তো ব্রোঞ্জ আমরা জানি কি কিতে তৈরি হয়, টিন প্লাস, টিন প্লাস কিতে তৈরি হয়, টিন প্লাস কপার। এটা তোমরা জানো, পরীক্ষায় আসতেই পারে। তোমরা তোমাদের প্রিপারেশন নিচ্ছ, দেখলে কোনো পরীক্ষায় চলে আসলো ব্রোঞ্জ কীভাবে তৈরি হয়। তো এটা একটা মেটালার্জি, তোমরা জানো মেটালার্জি কী জিনিস। তো ব্রোঞ্জের ব্যবহার তারা জানতো, এই ছিল তাদের শিল্প। কেমন? তো এরপরে চলে যাবো সামাজিক জীবন। তাদের সামাজিক জীবন আমরা যখন এর আগের ক্লাসগুলো যখন করেছি, তাদের যে টাউন প্ল্যানিং বা তাদের যে টাউন প্ল্যানিং বা তাদের যে বিল্ডিং কনস্ট্রাকশন, এগুলো থেকে আমরা জেনেছি যে তাদের বিভিন্ন লেয়ারের মাধ্যমে তাদের যে পরিকাঠামোটা কিন্তু সাজানো গোছানো ছিল। আমরা দেখেছি কি একদম উঁচুতে ছিল তাদের বড় বড় দুর্গের মতো ঘর। কেমন? এরা উঁচু স্থানে ঘর ছিল এবং একদম এখান থেকে নিচে গিয়ে একদম নিচে ছিল লোয়ার টাউনে যারা থাকতো নর্মাল পিপল।
তো এর থেকে বোঝা যায় যে বিভিন্ন আহ, মানুষের মধ্যে কিন্তু একটা বিভেদ ছিল, বৈষম্য ছিল। তো বৈষম্যগুলো থাকার কারণে আমরা আইডিয়া করতে পারি, ধারণা নিতে পারি যে সেই সময় যে মানুষের মধ্যে কিন্তু এই যে বাসস্থানের বা সামাজিক জীবনের মধ্যে একটা বৈষম্য কিন্তু তাদের ছিলই। তো এইগুলো কি কি ছিল আমরা দেখিনি। এই যে সামাজিক জীবনের মধ্যে আমরা এটাকে অন্তর্ভুক্ত করতে পারি। তো প্রথমত আমরা যেহেতু দেখেছি বিভিন্ন ধরনের যে স্টেপস, এখানে এখানে থাকতো একদম নিম্ন বর্গের লোকেরা, এখানে থাকতো সেই যারা বণিক সম্প্রদায় রয়েছে তারা। তো প্রধানত চারটি ভাগে ভাগ করা হয় তাদের সামাজিক জীবনের যে বৈষম্যর মধ্যে, চারটি ভাগে ভাগ করা হয়। তার মধ্যে ধরো একটা ধরি, প্রথমেরটা ধরো যারা খুব জ্ঞানী, তারা একটা ক্লাস। যারা আর কি ধরো পুরোহিত টাইপের লোক আছে, যারা জ্ঞানী লোক আছে, তারা ধরো প্রথম টাইপের পড়ছে। সেকেন্ড টাইপের যারা পড়ছে তারা ধরো বণিক সম্প্রদায়, যারা ব্যবসা বাণিজ্য করছে, যারা মেইন প্রধানত তারা যারা পুরো সিস্টেমটাকে চালনা করতো। কেমন? 2 নাম্বার। 3 নাম্বার কারা? যারা যোদ্ধা, যোদ্ধা হিসাবে যারা নিযুক্ত ছিল তারা 3 নাম্বার ক্যাটাগরির মধ্যে পড়ছে। 4 নাম্বার কারা? যারা শ্রমিক বা লেবার ক্যাটাগরি, এরা হলো 4 নাম্বার ক্যাটাগরির মধ্যে পড়ছে। তো এইভাবে কিন্তু বৈষম্য ছিল সামাজিকভাবে। কেমন? এইখানে যারা প্রধানত 4 প্রজাতির মানুষরা কিন্তু এইখানে বসবাস করতো। 4 প্রজাতির মানে আমরা ধরতে পারি 4 প্রজাতি। তার মধ্যে প্রথম প্রজাতি কোনটা? প্রথম প্রজাতি যেটা হলো সেটা হচ্ছে মেডিটেরা মেডিটেরিয়ান। কেমন? মেডিটেরানিয়ান, মেডিটেরানিয়ান। 2 নাম্বার কারা? অ্যালপাইন, যারা পাহাড়ি পাহাড়ি বাসিন্দা যারা বলতে পারো। 3 নাম্বার হিসাবে আমরা বলতে পারি কি? 3 নাম্বার হিসাবে বলতে পারি যারা দ্রাবিয়ান। কেমন? আর 4 নাম্বার হিসাবে আমরা যাকে বলতে পারি, মেডিটেরিয়ান গেল, আলপেন গেল, দ্রাবিডিয়ান গেল, এবং হচ্ছে মঙ্গোলয়েড। মঙ্গোলয়েড। এই 4 প্রজাতির মানুষ, মানুষের বাসস্থান বা এই 4 প্রজাতির মানুষ কিন্তু এখানে বসবাস করতো। জাস্ট এটা তোমরা একবার মনে রাখবে। কি কি? মেডিটারেনিয়ান মানে ভূমধ্যসাগরীয়, আরেকটা রয়েছে অ্যালপাইন পাহাড়ি, দ্রাবিডিয়ান এবং মঙ্গোলয়েড। ঠিক আছে? এটা তোমরা একটু জাস্ট মনে রাখবে, দেখে নেবে, তাহলে কিন্তু একবার দেখলে মনে থাকবে। এই সিন্ধু সভ্যতার যে মানুষেরা তারা কিন্তু আহ, বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিসের মধ্যে কিন্তু নিজেকে নিযুক্ত রাখতে পছন্দ করতো। যেমন ধরো রিক্রিয়েশনাল, বিভিন্ন ধরো বিনোদনমূলক বিনোদনমূলক করতে ভালোবাসতো। তোমাদের যেমন ধরো নাচ, গান, খেলা, এগুলো তারা পছন্দ করতো। খেলার মধ্যে কি ছিল? খেলার মধ্যে তারা কিন্তু পাশা খেলতো, পাশা। তোমরা তো দেখেছো যে মহাভারতের সেই গল্প তোমরা পড়েছো যে পাশা খেলা কি এরকম লুডো ছক্কার মতো থাকে, এখানে 2 3 4, এগুলো তোমরা দেখেছো। এই পাশা খেলা কিন্তু তারা কিন্তু পাশা খেলতো। কেমন? তো এই ছিল তাদের সামাজিক জীবনের মান এবং সামাজিক জীবনের একটা ধারণা। আশা করি তোমরা বুঝতে পারছো। আমি জাস্ট তোমাদের যে মেইন পার্টগুলো সেটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করে যাচ্ছি। ধার্মিক জীবন, ধার্মিক জীবন হিসাবে কি বলা যেতে পারে? তারা মাতৃপূজা করত, মাতৃদেবীর পূজা করত। কেমন? 2 নম্বর বলতে পারি
নম্বর হচ্ছে তারা পৃথিবীকে, আমরা আমরা যেমন পৃথিবীকে এখনো পুজো করি, তারা পৃথিবীকে কিন্তু সেই সময় পুজো করতো। পৃথিবীকে তারা উর্বরতার শক্তি, উর্বরতা উর্বরতার দেবী হিসাবে, যাকে বলা হয় গডেস অফ ফার্টালিটি। তারা পৃথিবীকে কিন্তু গডেস অফ ফার্টালিটির পুজো, দেব হিসাবে তারা পুজো করতো, বা উর্বরতার দেবী হিসাবে কিন্তু তারা পুজো করতো। 3 নম্বর পয়েন্ট আমরা বলতে পারি যে তাদের ধার্মিক জীবনের মধ্যে তাদের যে প্রধান উপাসক, তারা যে প্রধান যে দেবতাকে তারা পুজো করতো প্রধান দেবতা হিসাবে, সেটা হলো পশুপতি। তোমরা হয়তো থাকবে লর্ড শিবা। তারা কিন্তু লর্ড শিবা, লর্ড শিবা তারা কি করতো? লর্ড শিবার পূজা করতো। আর 4 নম্বর বলা যেতে পারে তারা তারা কি করতো? তারা কিন্তু তারা কি করতো? তারা পরজন্ম, আমরা যেমন বলি না যে মৃত্যুর পরে জীবন, তারা কিন্তু এই মৃত্যুর পরে জীবন আছে সেটাকে তারা বিশ্বাস করতো। তার মানে তারা পরজন্মকে বিশ্বাস করতো। তারা পরজন্মকে বিশ্বাস করতো। এবং 5 নম্বর বলা যেতে পারে তারা কি করতো? তারা কোনো কারো মৃত্যুর পর মৃতকে কি করতো? মৃতকে তারা কবর দিত। তারা মৃতকে কবর দিত, যেটাকে বলে বারিড করতো। কেমন? মৃতকে তারা কবর দিত। একটা ইম্পর্টেন্ট এখান থেকে তোমাদের প্রশ্ন আসতে পারে, এই যে লর্ড শিবা, তাকে তারা কি বলতো? পশুপতি হিসাবে, পশু পশুপতি হিসাবে মানতো। পশুপতি অর্থাৎ সব পশুর যে প্রতি। তো আমরা পড়লাম ধার্মিক জীবন। তো এরপরে আমরা পড়বো কি? স্ক্রিপ্ট, অর্থাৎ যেটাকে আমরা লিপি, যেটা বলে লিপি। লিপি অর্থাৎ আমরা ধরো বিভিন্ন জায়গায় যখন যাই, দেখবে যাওয়ার সময় পুরানো যে জিনিস জায়গাগুলো আছে সেখানে কিছু না কিছু সাইন ল্যাঙ্গুয়েজ থাকে, অনেক কিছু আমরা পড়তে পারি না। তো সেই সময়কার মানুষ, তাদের যে ভাষা ছিল, তাদের সেই ভাষার মাধ্যমে তারা কিন্তু কিছু না কিছু লিখে রাখতো তাদের দেওয়ালে বা কোথায়। তো এই যে তারা এই স্ক্রিপ্টটা যে ব্যবহার করতো, লেখন শৈলী, তারা লেখন শৈলী আমরা যেমন লিখছি দেবনাগরী, আমরা কী করছি এরকম লেফট থেকে কিছু লিখতে 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 আবার রাইট সাইডে যাচ্ছি, যখন লাইন শেষ হচ্ছে তখন আবার আমরা লেফট থেকে শুরু করছি, রাইটে যাচ্ছি, আবার লেফট থেকে শুরু করছি, রাইটে যাচ্ছি, রাইটে শেষ হচ্ছে, আবার শুরু করছি লেফট থেকে। তো তারা যে ধরনটাও তারা সেই সময় ব্যবহার করতো, তাদের যে লিখন শৈলী ছিল সেটা ছিল বোস্ট্রোফেডন, বোস্ট্রোফেডন, ফেডন স্ক্রিপ্ট রাইটিং, স্ক্রিপ্টস রাইটিং স্টাইল, রাইটিং স্টাইল অর্থাৎ তাদের যে লেখার যে ধরনটা ছিল, তাদের যে শিলা এগুলো লিখেছিল, তাদের যে লেখন শৈলী ছিল, সেটা ছিল বোস্ট্রোফেডন। এই ধরনটা কি? এই ধরনটা হলো, এটা ধরো রাইট সাইড, এটা লেফট সাইড। তার লেখাটা শুরু করতো কি রাইট সাইড থেকে, লেফট সাইডে যেত,
যখন লেফট সাইডে শেষ হতো তখন আবার কী হতো, তারা লেফট সাইড থেকে রাইট সাইডে আসতো, আবার রাইট সাইডে যখন লেখা শেষ হচ্ছে তখন আবার রাইট সাইড থেকে তারা লেফট সাইডে যেত, আবার এখান থেকে তারা রাইটে। তো এইটা ছিল বস্ট্রো ফেরন স্ক্রিপ্ট রাইটিং স্টাইল। কেমন? তাদের যে অধিকাংশ আহ, তাদের যে অধিকাংশ এই শিল পাওয়া গেছিল, শিল তার বেশিরভাগটাই ছিল রেক্ট্যাঙ্গেল সাইড এবং স্কোয়ার সাইড। তো স্কোয়ার সাইডে কী ছিল, বেশিরভাগটা স্কোয়ার সাইডে ছিল স্ক্রিপ্ট লেখা। আর যেগুলো ধরো এই যে স্কোয়ার সাইজে রয়েছে, স্কোয়ার সাইজের মধ্যে রয়েছে স্ক্রিপ্ট রয়েছে এবং পিক্টোগ্রাফ। এছাড়াও পিক্টোগ্রাফ, পিক্টোগ্রাফ কি, পিক্টোগ্রাফ কি, ধরো কিছু লেখা রয়েছে তার সাথে আবার এরকম ছবি ছবি রয়েছে, ধরো মাছের ছবি, ধরো পাখির ছবি, আবার কিছু লেখা। তো এইটা হলো পিক্টোগ্রাফ, মানে পিকচার দিয়ে কিছু লেখা, বুঝতে পারলে? তাহলে তাদের সিলের মধ্যে বেশিরভাগটাই ছিল রেক্ট্যাঙ্গেল সাইজ, মানে আয়তক্ষেত্র, এবং স্কোয়ার বেশিরভাগ যে সংখ্যাটা ছিল সেটা ছিল স্কোয়ার সাইজের। টোটাল প্রায় 3500 প্লাস সিল পাওয়া গেছিলো, 3500 প্লাস সিল পাওয়া গেছে। আরেকটা যেটা মেন ইম্পর্টেন্ট, এই যে বিভিন্ন যে স্ক্রিপ্টগুলো যে তারা আবিষ্কৃত হয়েছে, প্রতিটা স্ক্রিপ্টই কিন্তু এখনো পর্যন্ত ডিকোড করা যায়নি, ডিকোড করা যায়নি। অর্থাৎ তারা যে কি লিখেছে তাদের এই লেখন শিলালিপির মধ্যে, সেটা কিন্তু এখনো পর্যন্ত বুঝে ওঠা যায়নি। তার মানে এখনো এটা কিন্তু আমাদের বোধগম্য হয়নি যে এটা কি লেখা রয়েছে। কেমন? 5 নম্বর পয়েন্ট যেটা বলবো সেটা হলো, আমরা যেমন ধরো ABCD লিখি, ABCDর মধ্যে যে লেটার কতগুলো রয়েছে, 26টা। ঠিক সেরকমভাবে তাদের যে টোটাল লেটার সংখ্যা, তাদের যে লেটার টোটাল যে লেটার নাম্বার সেটা হলো 400টা। মানে বুঝতে পারছো, আমাদের যেমন 26টা, ওদের হচ্ছে 400টা ছিল লেটার। তো 400টা লেটার ব্যবহার করে তারা তাদের লেখা লিখতো। তো বুঝতে পারছো তাহলে এটা তাদের যে লেখাটাকে আমাদের ডিকোড করা কতটা ইম্পসিবল, কতটা হার্ড ওয়ার্কের মধ্যে পড়ে, বুঝতেই পারছো। তা টোটাল তাদের লেটারের সংখ্যা ছিল 400টা। তো এখান থেকে মেইন ইম্পর্টেন্ট যেটা আশা করি তোমাদেরকে আমি বোঝাতে পারলাম, তো এইগুলো ছিল মেইন ইম্পর্টেন্ট বিষয় স্ক্রিপ্টের থেকে। কেমন? তো ওভারঅল যে বিষয়টা আমরা অনেকটাই কভার করে ফেলেছি। আরেকটা বিষয় যেটা এখান থেকে আমরা স্কিপ করেছি হয়তো, এইখানে যে ধরো বিনোদনমূলক, তারা নাচ গান ভালোবাসতো, এটা আমরা কি দেখে বুঝেছি এখানে, যেটা দেখে আমরা জেনেছি সেটা হলো মহেঞ্জোদারো মহেঞ্জোদারোতে একটা ড্যান্সিং গার্ল এর মূর্তি পাওয়া গেছে। কেমন? এ থেকে আমরা ধরতে পারি যে তারা নাচ গান করতে ভালোবাসতো। তাহলে এখান থেকে প্রশ্ন আসতে পারে যে ড্যান্সিং গার্ল যেটা রয়েছে সেটা কোথায় পাওয়া গেছে, মহেঞ্জোদারোতে। বুঝতে পারলে? তাই প্রশ্ন কোথা থেকে আসতে পারে তোমরা বুঝতে পারছো? তো এই ছিল এটা ছিল ধার্মিক জীবন পড়লে, স্ক্রিপ্টের ব্যাপারটাও পড়লে এখান থেকে আসতে পারে তাদের লিখন শৈলী কী ধরনের ছিল, বোস্ট্রা ফেরন। বুঝতে পারলে? তারপরে টোটাল 3500 প্লাস সিল পাওয়া গেছে। টোটাল তাদের লেটার সংখ্যা কতগুলো ছিল, 400টি। তাদের যে শিলাগুলো ছিল, সিল যেটা বলে, শিলা নয় সিল যেটা ছিল, তার মধ্যে কী ধরনের সিল ছিল। এক হচ্ছে স্ক্রিপ্ট, অনলি স্ক্রিপ্ট।
আর একটা হচ্ছে স্ক্রিপ্ট প্লাস তার সাথে পিক্টোগ্রাফি। কেমন? তো আশা করি তোমাদের এই ওভারঅল বিষয়টা কিন্তু ক্লিয়ার হয়ে গেছে। তো এখন আমরা মেইন যে আরেক জায়গায় আসবো সেটা হলো পতন। এই যে ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনের এত বড় একটা সাম্রাজ্য, যেটা আমরা বলতে পারি এটা সভ্যতা, সাম্রাজ্য না সভ্যতা, সেটা ধ্বংসের কারণ কি হিসাবে কোনো রকম আমাদের কাছে আহ, নির্দিষ্ট কোনো কারণ আমরা জানি না এখনো পর্যন্ত। তো মেইন কারণ হিসাবে ধরা যেতে পারে, যেটা আলো মানে অনুমান করা হয় খরা, 2 নম্বর ধরো বন্যা। কেমন? 3 নম্বর কারণ আমরা ধরতে পারি টেকটনিক মুভমেন্ট। টেকটনিক মুভমেন্ট মানে তোমরা জানো যে মাটির তলে যে যেটা প্লেটের মুভমেন্ট যেটা বলে, যার কারণে আমরা শুনেছি যে এটা সুনামি হয়েছিল, যেটা ঠিক সেরকম টেকটনিক মুভমেন্ট হিসাবে কারণ ধরা হয়েছে। 4 নম্বর ধরো যেটা অনুমান করা হয় আর কি, এপিডেমিক হিসাবে ধরা হয়, যেটা মহামারী বলা হয়, যেমন এপিডেমিক। এপিডেমিক তো এইগুলোকে কারণ হিসাবে ধরা হলেও মেন যে কারণ হিসাবে আমরা ধরতে পারি সেটা খরা হতে পারে, বন্যা হতে পারে। তো এই কারণগুলোতে হতে পারে তাদের পতনের কারণে। আমরা পতন, যে সিন্ধু সভ্যতার বিস্তৃতি কখন থেকে মানে কোথা থেকে কোথা অবধি ছিল, 2600 থেকে 1900 বিসিই পর্যন্ত, অর্থাৎ এই সময়ের মধ্যেই সিন্ধু সভ্যতার সৃষ্টি এবং ধ্বংসের মধ্যে মানে পতনের বিস্তার ঘটে গেছিলো আর কি। বুঝতে পারলে? তো প্রশ্ন আসতে পারে তার বিস্তৃতি, সিন্ধু সভ্যতার বিস্তৃতি হচ্ছে 2600 বিসিই থেকে 1900 বিসিই। তো এখান থেকে প্রশ্ন কিন্তু আসতে পারে। তো মেইন কারণ কিন্তু যেটা ধরা হয়, এগুলো যে কারণগুলো, এগুলো এখনো পর্যন্ত কোনো প্রমাণ নেই। কেমন? তো চলো, কেমন লাগলো তোমরা ভিডিওটা কমেন্ট করে জানাবে। অনেক বড় হয়তো ভিডিও হয়ে গেছে, আমি জানি না কত মিনিট হয়েছে। কমেন্ট করো তোমাদের ভিডিও কেমন লাগলো। তো আমাদের আইভিসি ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনের পুরো যাবতীয় যা ক্লাস ছিল আমরা করে ফেলেছি। তো আগামীকাল আমরা করব কি, আমরা করব এমসিকিউ করব। কেমন? যতটা করলাম সেখান থেকে আমরা এমসিকিউ করব। তোমরা যারা যারা ক্লাস করলে তোমরা অবশ্যই কিন্তু একটু দেখে আসবে, কারণ এমসিকিউতে আমরা কি বেশি সময় নেব না, আমরা কিন্তু পরপর পরপর প্রশ্নগুলো করে শেষ করে দেবো। কেমন? তাহলে আমাদের কী হবে, সিন্ধু সভ্যতা থেকে যাবতীয় যা প্রশ্ন, যাবতীয় যা যা প্রশ্ন আসতে পারে বলে মনে হয় সেগুলো একেবারে সলভ হয়ে যাবে। কেমন? চলো, দেখা হচ্ছে পরবর্তী কন্টেন্টে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দাও, যাতে যখনই নোটিফিকেশান যাবে সবার আগে নোটিফিকেশান তোমার কাছে চলে যায়। কেমন? চলো টাটা, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।